পাশাপাশি শেখ হাসিনার বক্তব্য, তিনি দেশে ফিরবেন, সব শহীদদের প্রতিশোধ নেবেন, ইউনূসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে, ইউনূসেরও বিচার হবে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে, আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। জি, তবে এই ব্যাপারটি নিয়েই কিন্তু বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন এবং বাংলাদেশের মতো একটা অরাজকতা সৃষ্টি তৈরি করতেছেন। সহজীবাস খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা অলরেডি ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। সহজীবাস আপনাদেরকে আজকে সারাদিনের সকল নিউজ টেনে আপনাদেরকে দেখানো হবে যে আজকের ঘটনাটা কি করতে চলেছে, এবং ইন্ট্রো দেখে অলরেডি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে। সহজীবাস আপনাদের মূল্যবান সময় আমি কোনোভাবে নষ্ট করতে চাই না, সরাসরি আমরা ভিডিওতে চলে যাবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। চলুন ভিডিওটি দেখা যায়। খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে, আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আমরা ত্যাক্ত কণ্ঠে বলতে চাই, এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন, আপনারা আমাদের আসনের লোক দেখাবেন, আপনারা বলবেন আমরা মুখ আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। আপনারা যারা আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চিন্তা করছেন, আপনারা এই তরুণ প্রজন্মের সাথে আপনারা দালালি করছেন। প্রিয় সহযোদ্ধা, আপনারা দেখছেন আমাদের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো, তারা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিয়ে তাদের মধ্যে আমরা কোনো কথা দেখি না। আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা নাই। কারণ তাদের মধ্যে ভোট ব্যাংকের চিন্তা রয়েছে, তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে, আওয়ামী লীগের পুনর্বাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ব্যবসাগুলোকে তারা দখল করতে চায়, আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোকে তারা দখল করতে চায়। আমরা তরুণ প্রজন্ম স্পষ্ট ভাবে বলতে চাই, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে, আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে, যারা বাক স্বাধীনতা হরণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, তারা জুলুম কায়েম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগে তাদের বিচার নিশ্চিত করা হবে, তারপরে ওই আলোচনা আসবে যে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না। বিচারের পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান, আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, আপনারা যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদেরকে দেখেছেন, আমাদের হারানোর কিছুই নাই, ছাত্র জনতার হারানোর কিছুই নাই। স্পষ্ট ভাবে বলতে চাই, নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই আলাপ বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন। দয়া করে ক্ষমতামুখী হয়েন না, ক্ষমতামুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ক্ষমতামুখী না হয়ে আপনারা জনতামুখী হন। আপনারা যতক্ষণ পর্যন্ত জনতামুখী হবেন, তরুণ প্রজন্ম আপনাদেরকে সঙ্গ দিবে। হাসিনার পথকে আপনার অনুসরণ করার প্রয়োজন নাই, আপনারা ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার প্রয়োজন নাই। আপনারা যে শপথ নিয়ে মানুষের সেবা করতে এসেছেন, আপনারা সেই সেবাটি করুন। আপনারা যদি মনে করেন কোন রাজনৈতিক দলের দালালি করবেন, তাহলে হারুনকে যেভাবে দেশ থেকে পালাতে হয়েছে
বেনজিরকে যেভাবে দেশ থেকে বানাতে হয়েছে, জনগণ যেভাবে ছুঁড়ে ফেলেছে, তাহলে কিন্তু আপনিও সেই কাতারে লিপিবদ্ধ হবেন। পুলিশ এবং জনতা আমরা ভাই ভাই। সুতরাং রাজনৈতিক বিভাজনে না গিয়ে আমাদের আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে তারা যেন আর পুনর্বাসিত না হতে পারে, সেই জায়গায় ঐক্যবদ্ধ থেকে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো। আমরা কাউকে ছাড় দিব না, কোন উপদেষ্টাকে না, অন্তর্বর্তীকালীন সরকারকে না, কোন সমন্বয়ককে না, কোন রাজনৈতিক দলকেও না। যে যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য তাকে আমরা সেই প্রশ্ন করব। এই অভ্যুত্থানের প্রথম দিনে 100 জন মানুষ দাঁড়ায়নি। আমি যদি 1 জুলাইয়ের কথা বলি, আমি যদি 5 জুন 6 জুনের কথা বলি, যেদিন আমরা প্রথম 6 জুন শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম, সেদিন ওইখানে 500 মানুষ ছিল না। কিন্তু 5ই আগস্টে 5 লক্ষ নয়, কি কোটিতে গিয়েছে। আমাদের এই ঘুরে দাঁড়ানো, সিনা টান করে প্রতিবাদ করার অভ্যাসটা জারি রাখতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমাদের সম্ভাবনার যে বাংলাদেশে আমরা কথা বলছি সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাবো। ওই দিন দেখে আওয়ামী লীগের দোসর কামরুল কোর্টে বলে, তাকে যখন 1 তলা থেকে 4 তলাতে উঠানো হচ্ছে, সে বলে তার সাথে কেন ইকরারি করা হচ্ছে। এই কামরুলের মতো ইতররা বাংলাদেশের হাজার হাজার মানুষকে এভাবে সারা জীবন বছরের পর বছর অপদস্থ করেছে, মিথ্যা মামলা হয়রানি করেছে। এই কামরুলরা যখন লিফটে উঠতে যায় তখন লিফট বন্ধ হয়ে যায়, কারণ এই কামরুলরা ওই লিফটের টাকাও চুরি করে খেয়েছে। কিন্তু এখন এই বাংলাদেশে আমরা যদি তাই হতে দেই, তাহলে এর ফল হয়তো আমরা আজকে পাবো না, কিন্তু 2, 4, 5, 10 বছর পরে আবার আমাদেরকে পেতে হবে। আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলি, আমরা কাউকে ছাড় দিব না, কোন উপদেষ্টাকে না, অন্তর্বর্তীকালীন সরকারকে না, কোন সমন্বয়ককে না, কোন রাজনৈতিক দলকেও না। যে যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য তাকে আমরা সেই প্রশ্ন করব। কোন উপদেষ্টাকে যদি দেখি শুধু 9টা 5টা অফিস করে, এই বিপ্লবী স্পিরিটকে ধারণ করে না, একটা বোল্ড স্টেটমেন্ট দেওয়ার মতো তার অ্যাবিলিটি নাই, তাকে আমরা ওই চেয়ারটাও ছেড়ে দিতে বলবো। কিন্তু আমাদের এখন আবার ওই আগের যে জুজুর ভয়, যে এর বিরুদ্ধে যদি কিছু বলি, যদি কোনো কিছু হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আজকে কিছু হয়ে 2-4টা প্রাণ যেতে পারে, 15 বছর পরে যদি হয়, 24-এ 2000 প্রাণ গিয়েছে, আজকে যদি এটা 40-এ গিয়ে হয়, সেদিন হয়তো 10,000 প্রাণ যেতে পারে। এই জন্য এই বাংলাদেশে যে আমাদের কাঙ্ক্ষিত শব্দ, অভ্যুত্থানের যে স্পিরিট, সেগুলো যদি আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করতে চাই, আমরা যেন কাউকে ছাড় না দিই। অন্যায়কে অন্যায় বলবো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। আমাদের এই লড়াই বাংলাদেশকে সামনে রেখে হোক, বাংলাদেশের মানুষকে সামনে রেখে হোক। আবারের জন্য কোনো দল, মত, ধর্ম, বর্ণ, গোষ্ঠী এদের কাছে আমরা জিম্মি না হয়ে যাই। আমরা বিশ্বাস করি ওই 5ই আগস্টে যেভাবে সিনা টান করে কলিজাটাকে একটা মানচিত্র বানিয়ে রাজপথে আমরা নেমেছিলাম, আমাদের ওই স্পিরিট, সাহস আর লড়াইয়ের মনোবল যদি থাকে, তাহলে আজকের সেমিনারের যে বাংলাদেশ শীর্ষক সম্ভাবনা, সেই সম্ভাবনা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে এই লড়াইয়ে দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান, জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। শেখ হাসিনার হাতে রক্তের দাগ সবসময়ই ছিল, যেমনটা ছিল তার বাবার হাতে। আমাদের মানবাধিকার হরণ করা হয়েছিল বিগত সময়গুলোতে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, এবং যত দুঃশাসন, লুটপাট, দুর্নীতি হয়েছিল তার তালিকা করলে শেষ হবে না। সকলেই সেই কথা বললেন, এবং আমরা জানি কার সাথে, তার এই সকল ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল। সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ, যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি, সেই রাজনীতির উপর ভিত্তি করেই কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল।
তারা মানবাধিকার হরণকারী দল, মানবতা বিরোধী দল, এবং পুরো বিশ্বে আমাদেরকে এটি বারবার বলতে হবে, এবং শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বকে এটা বলতে হবে যে আওয়ামী লীগ একটি মানবতা বিরোধী দল, এবং এই অপরাধের শাস্তি সর্বোচ্চ শাস্তি হতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা বলেছি যে এই যে যারা গণহত্যা করেছে, এবং এই গণহত্যা শুধু এই জুলাই আন্দোলনে নয়, ক্ষমতার শুরু থেকেই এই মানবাধিকার হরণ এবং গণহত্যার সাথে তারা জড়িত। শেখ হাসিনার হাতে রক্তের দাগ সব সময়ই ছিল, যেমনটা ছিল। আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, আমরা দেখেছি শাপলায় কি নির্মমভাবে হত্যাকাণ্ড এবং গণহত্যা সংঘটিত হয়েছিল, এবং এই সর্বশেষ এই জুলাই মাসে ছাত্র জনতার উপরে গণহত্যা সংঘটিত হয়েছিল। এবং আমরা দেখেছি যে শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন সে একইভাবে বাকশাল কায়েম করে মানবাধিকার এবং গণতন্ত্রকে হরণ করে এবং হত্যা করেছিল। ফলে একটি দল ইতিহাসে যখন দুইবার সুযোগ পেল, এবং সুযোগ পাওয়ার সাথে সাথেই তারা বারবার মানবাধিকার হরণ করেছে, গণহত্যা হরণ করেছে, তার রাজনীতি করার বিষয়ে আর কোনো ধরনের দ্বিধা আমাদের কেন থাকবে? আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। ফলে সকলের কাছে আহ্বান থাকবে যে আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে, এখন প্রশ্ন বিচারের মধ্য দিয়ে আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করব। যারা নিপীড়িত হয়েছে তাদের কাছে আমরা ন্যায় বিচার, আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি আমরা পালন করব। ফলে আমরা যারা নিপীড়িত হয়েছি সকলের একটাই ঐক্যের জায়গা এখন যে বিচার। আমরা এই যে ফ্যাসিস্ট রাজনীতি হয়েছে, গণহত্যা হয়েছে, তার বিচারের জন্য আমরা কাজ করব। এবং আজকে এখানে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যে বিভিন্ন জায়গায় এই যে শহীদ পরিবারের করা মামলাগুলো, সেই মামলাগুলো নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে, এবং এটি আমাদের খুবই দুঃখের বিষয়। আমাদের এই শহীদ পরিবারগুলো কিন্তু আমাদের আবেগের জায়গা, এবং সেই মামলাগুলোকে নিয়ে যারা মামলা বাণিজ্য করছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা দলে কঠোর হবেন। কোনো দলের কর্মী যাতে এই ধরনের অপকর্মের সাথে জড়িত হতে না পারে। যারা মামলা বাণিজ্য করছে, যারা চাঁদাবাজি করছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। তোদের যে এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ঢাকায় অফার করতো, আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে, আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে, আমাদের পরিবারকে সেটেল করে দিবে। আমরা তো আপার কথা শুনি নাই, আমরা তোর আপার কথা গেলা শুনি নাই। আমরা চাইলেও ওই সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম। দালালি কোনটাকে বুঝাস? তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম, তোর আপার সাথে। যারা হচ্ছে ন্যূনতম, যাদের গণতান্ত্রিক আমি না, যারা ফেসিবাদের পক্ষের, তাদের সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোনো ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না, কোনো ভদ্রতাও না। একটা ফেসিবাদের দূষরের ন্যূনতম কোনো রাজনৈতিক অধিকার নাই। সুতরাং আজকে আপা নিধন কর্মসূচিতে আপনারা আসেন। যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন, যদি ওই যে কি দেখা না দাও তাইলে কথা কইও না, চুপ করে থাকেন, ন্যূনতম লজ্জা শরম কিচ্ছু নাই বেটা। বিদেশে বসে বসে ইয়া করছিস। সাদ্দাম ইয়াতে বলতি না যে একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, সবকিছু মনে রাখা হবে। ওই বিদেশে গিয়ে পালায় মনে রাখছিস বেটা, দেশে থেকে ফেস করতে। আমরা জানি তো, যখনই জানছিস যে হচ্ছে ইয়া পতন হবে, এর আগে হচ্ছে পালাই গেছিস। তোরা তো হচ্ছে আন্দোলন ফিক্স করতে হচ্ছে পুলিশের সাথে সমঝোতা করে, পুলিশকে আগে ফোন দিয়ে হচ্ছে সমঝোতা করতে যে আন্দোলন পুলিশ কোন জায়গায় থাকবে, তোরা কোন জায়গায় থাকবে। আমরা এগুলো জানি না, আমরা এগুলো পরে আমরা প্রত্যেকটা পোর্টফোলিও আমরা বের করেছি যে আন্দোলন আওয়ামী লীগের সময় যে আন্দোলন হতো, ওরা পুলিশের সাথে বসে বসে আন্দোলনের হচ্ছে গতিপথ নির্ধারণ করত। আমরা সেই জায়গায় থেকে আমরা তোদের একটা সমন্বিত ফেসিবাদী শক্তিকে উৎখাত করে আজকে হচ্ছে আমরা তোদেরকে দেশ থেকে উৎখাত করেছি। আর বিদেশে বসে বসে এখানে অমিপিয়াল আর হারপিক মজুমদারকে ভর করে হচ্ছে, আর তোমাদের জাতির পিতা, নতুন জাতির পিতা, আমেরিকান জাতির পিতাকে মনে করেছো ক্ষমতায় বসাই দিবা। আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল
যেই জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই। ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে, নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়ে ওরা ক্ষমতায় আসছে। এখন ওরা মনে করে আমেরিকাকে দিয়ে ওরা ক্ষমতায় আসবে। তোমার আপ্পা না বলতো মাঝে মাঝে, তোমাদের আপা, যে আটলান্টিক ওই পারে না গেলে কিছু হবে না। এখন তোমরা কি আটলান্টিক ওই পারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিচ্ছ, মনে করছে ট্রাম্প এসে তোমাদের ক্ষমতা দেখাই বসাই দিবে। এত সহজ না। এই দেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না, এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য। যে গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন এত বছর ধরে চলেছিল সেগুলোর উৎখাতের জন্য এই দেশের মানুষ আন্দোলন করেছিল। সুতরাং তোমরা আবার তোমাদের আপাকে এসে ক্ষমতায় বসাবা, যারা এতদিন ধরে গুম খুন নির্যাতন নিপীড়নের সংস্কৃতি কায়েম করেছিল, মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল। তোমরা তাদেরকে কখনোই আর ক্ষমতায় দেখবে না, কখনোই ক্ষমতায় দেখবে না। আজকের বার্তা স্পষ্ট করে রাখো, নিজেদের মধ্যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সবসময় এক, সবসময় এক। আজকে তোমরা দেখবে প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দিও, একটা বার আমাদেরকে দেখা দিও, আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই। কারণ তোমাদের আপা তোমাদেরকে এতিম করে চলে গিয়েছে। আমরা তোমাদেরকে একটু তোমরা কোন অবস্থায় আছো, এতিম সন্তানগুলো কতদিন না জানি না খেয়ে আছে, কতদিন না জানি কেউ অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। তাদের এখন আর টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, ক্যান্টিনে ফাও খেতে পারে না, তাদের চেহারা শুকিয়ে হয়তো গিয়েছে। সুতরাং তাদেরকে আমরা একটু সেবা শুশ্রূষা করতে চাই। কারণ না খেয়ে খেয়ে তাদের নিশ্চয়ই হাড় জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। কারণ তাদের রক্ত অস্থিমজ্জায় কি টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে খাওয়া, ক্যান্টিনে ফাও খাওয়া, গ্যাস্ট্রুম গণরুম করা, এগুলো তো এখন আর নাই। সুতরাং আপনি একটু আসেন, আমরা একটু আপনাদের সেবা যত্ন করবো। আপনি একটু আসেন, আমরা একটু সেবা যত্ন করবো। সেবা যত্ন করে আপনার আপার যে আদরের অভাবটা আমরা পূরণ করে দিব। আপনার আপার যে আদরের অভাব সেটা আমরা পূরণ করে দিব। ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে, ন্যূনতম অফলাইন তো দূরে থাক, অনলাইনে পর্যন্ত তাদের উপস্থিতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সুতরাং আজকে বাংলাদেশের মানুষ এমনিই মানুষ গতকাল রাত থেকে রাস্তায় নেমে গিয়েছে, গতকাল রাত থেকে 0 পয়েন্টে আছে। সুতরাং কোনোভাবেই ওদের ন্যূনতম কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না, ন্যূনতম কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। আরেকটা বিষয় আমি মানুষকে আহ্বান জানাবো, কিছু বিষয় সচেতন থাকতে হবে। সেটা এই দেশের অফিস আদালত আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো রয়েছে তারা আমাদের দেশের সম্পদ। সুতরাং আমরা চেষ্টা করব যে যাতে করে ফেসিবাদের দূষর যে অপশক্তি রয়েছে তারা যেন কোনোভাবেই নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উপরে দায় চাপাতে না পারে, তারা যেন কোনো আক্রমণ করতে না পারে, কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে থাকবে। যদি কোনো লীগ এবং আপার কোনো এই এতিম সন্তানদেরকে আপনারা রাস্তাঘাটে দেখতে পান, তাদেরকে আদর করে সুন্দর করে যত্নে, অতি আদর যত্নে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন একদম। কারণ আপার একটা এতিম সন্তান, দেখেন একটা এতিম সন্তান, এদের উপরে মানুষেরা তো খুব, ওরা কোথাও যাইতে পারে না। এখন ওদেরকে রাস্তাঘাটে ওরা ফাও খাইতে পারে না, ওরা বাকি খাইতে পারে না, ওরা চাঁদাবাজি করতে পারে না। কি কষ্টে আছে। ওদেরকে যখনই পাবেন, যেখানেই পাবেন, সুন্দর করে আদর যত্ন করে ওদেরকে পুলিশের হাতে তুলে দিবেন। ওখানে ওদেরকে বসে বসে খাওয়াবে, কোনো চিন্তা করার দরকার নাই। আপনারা সচেতন থাকবেন, তারা যেন নিজেদের মধ্যে সংঘর্ষ করে সেটা দায়ভার আমাদেরকে চাপাইতে না পারে। তো আমরা আজকে দেখা হবে আপনাদের সবার সাথে আপা নিধন কর্মসূচিতে। সবাই ভালো থাকে। করবেন তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না। বক্তব্য শেখ হাসিনার, আন্দোলনে পুলিশ, সেনা বা বিজিবি কোনো গুলি করেনি, এমনটা অডিও বার্তায় তিনি বলেছেন। পাশাপাশি শেখ হাসিনার বক্তব্য, তিনি দেশে ফিরবেন, সব শহীদদের প্রতিশোধ নেবেন, ইউনূসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে, ইউনূসেরও বিচার হবে। ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার। ইউনূস সেই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অপারেশন ডেভিল হান্ট, তা নিয়েও কি বলেছেন শেখ হাসিনা, শুনুন। অপারেশন ডেভিল হান্ট, কে ডেভিল? কাকে খুঁজছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছরের বাচ্চার সামনে এবং 3-4 বছরের বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে, এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের চেকিং করে তারা।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে আবার বাংলাদেশে ফেরত যাওয়ার কথা বলেছেন। তিনি হুঙ্কার দিয়েছেন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবং বলেছেন বিচার হবে, সেই বিচারে কঠোর শাস্তির কথাও বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যখন কথা বলছেন তখন বাংলাদেশের ঘটনা, বাংলাদেশের পরিস্থিতি একেবারে উত্তাল। আর এই পরিস্থিতিতে ভারতে নয়াদিল্লিতে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ এবং পাশাপাশি বিএসএফ তারা একটি বৈঠক শুরু করেছে, শীর্ষ পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে মোহাম্মদ আসাদুজ্জামান সিদ্দিকী অর্থাৎ বাংলাদেশের যে নিরাপত্তারক্ষী সীমান্তরক্ষী বাহিনী তাদের প্রধান তিনি ভারতে এসেছেন। আর পাশাপাশি ভারতের বিএসএফের প্রধান দলজিৎ সিং চৌধুরীও রয়েছেন। এখন প্রশ্ন, ঠিক এই বৈঠক যখন হচ্ছে তখন শেখ হাসিনার বক্তব্য সামনে এসেছে যাতে করে বাংলাদেশের অভ্যন্তরে কিছুটা হলেও পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ প্রতিরোধ করছেন, প্রতিরোধ গড়ে উঠছে। আর এই পরিস্থিতিতে দিল্লিতে বসে শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন, রীতিমতো হুঙ্কার দিচ্ছেন। এত সবের মধ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক, সেই বৈঠকের যে আলোচ্য সূচি ছিল তা কি এখন শুধু সীমান্ত পারের দুই দেশের মধ্যে চোরাচালান এবং নিরাপত্তারক্ষী সীমান্তরক্ষীদের সম্পর্ক সুসম্পর্কের মধ্যে আটকে থাকবে, নাকি পুরো বিষয়টি আলোচনা হবে বাংলাদেশের নতুন করে শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়ে? এমনই অনেক জল্পনা তৈরি হয়েছে শেখ হাসিনার মন্তব্যকে ঘিরে। ভার্চুয়াল সেই মন্তব্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে। এখন দেখার দিল্লিতে 4 দিন ধরে যে বৈঠক চলছে। ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। আমি কথাটা এই জন্যই তুললাম, যেটা অনেককেই দেখলাম, আমি আপনার ঠিক খেয়াল করেননি। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। আমরা সেই খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন যে আমি নাকি 1-11 দিকে নজর দিচ্ছি। আমরা 1-11 ভুক্তভোগী। 1-11 যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ তা মেনে নেবেন না। আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমাদের ছাত্রদল ছেলেদের একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে জ্ঞানের কোনো বিকল্প নেই। জ্ঞান চর্চাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হতে হবে। তখনই আমরা অত্যন্ত ভালো দল গঠন করতে পারবো যখন আমরা জ্ঞান অর্জন করতে পারবো। আমরা গোটা পৃথিবীর ছাত্র রাজনীতির ইতিহাস জানতে পারবো, যখন পৃথিবীর রাজনীতির ইতিহাস জানতে পারবো, যখন আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোয়ালিফাই করে আমরা
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারবো, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি। তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আপনাদের আইডিয়া অলরেডি হয়ে গেছে। বাংলাদেশের কোন দলটি দেশের জন্য উন্নয়ন চাচ্ছে আর কোন দল নির্বাচন করতেছে সর্বদাই। তারা চাচ্ছে নির্বাচন নিয়ে কিভাবে এই ক্ষুধার্ত পেটকে ভরাবে, আর কোন দল বাংলাদেশকে আসলেই বাংলাদেশের মানুষের জনগণের উপকার করতে চায় আপনারা অলরেডি বুঝে গেছেন। সন্দেহ এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টস জানিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।